হাই, একজন জনৈক ব্যক্তি একটি পোস্ট দেখলাম। সেই পোস্টে বলছে যে আগেকার দিনে মহিলাদের, হিন্দু মহিলাদের 6টা 7টা করে সন্তান হতো। পরে ডাক্তাররা বুঝিয়ে সিজার করার জন্য এখন মেয়েদের 1টা 2টো করে। কি অন্যায়! অন্যায় কি ন্যায় জানি না, তবে তার বক্তব্যটা ঠিক আমার কাছে ক্লিয়ার হলো না। তিনি কি বলতে চাইছেন? একজন মহিলা 4টে 6টা করে সন্তানের জন্ম দেবে, হোল লাইফ সেখানে স্পেন্ড করবে। অন্যায় হয়ে গেছে সিজার সিস্টেম আসায়, যে এখন তারা 1টি 2টি দিচ্ছে। উনি হিন্দু লিখেছেন, আমার কাছে ধর্মটা ফ্যাক্টর না। আমার কাছে ফ্যাক্টর এটাই, এই কথাটা কতটা মানে গ্রহণযোগ্য, যে একজন মেয়ের জন্মই হচ্ছে 4টে 6টা করে সন্তান জন্ম দেওয়ার জন্য, এবং এখন নাকি মেয়েদের ভুল বুঝিয়ে তাদের 1টা 2টো করে নেওয়া হচ্ছে। কি অন্যায়! তাদের মা ঠাকুমারা কত সন্তানের জন্ম দিত। ইভেন আমার দিদিমার 6 সন্তান, 4 মাসি আমার 2 মামা। দিদিমা অ্যাটলিস্ট নিজে গিয়ে অপারেশন করিয়ে আসে, এবং তারপরেই তার একটা তৎকালীন সময়ে এই অপারেশনটা আমার মামার বাড়িটা শিলং, তো সেইখানে ওই সময়কার সেরকম এই ধরনের সিস্টেমটা ভালো ছিল না। দিদিমা একা গিয়ে সে অপারেশন করিয়ে আসার জন্য তার নানা কমপ্লিকেশন হয়, এবং মাত্র 36 বছর বয়সে তিনি মোটামুটি তার নারীত্ব হারান। তাকে অপারেশন করে ফেলতে হয় ইউটেরাস। বুঝতেই পারছেন আমি কি বলছি। তো এই হচ্ছে সিচুয়েশন ছিল। আমার মনে, দিদিমার কথা শুনে আমি একটা জিনিস জেনেছিলাম, যে ওরা মোটেও খুশি মনে এটার জন্ম দেয়। এর মধ্যে আমার বড় মাসি যখন পেটে ছিল, মানে শিলংয়ের সিস্টেম বা লাইফ সিস্টেম তৎকালীন সময় আরোই অন্যরকম ছিল। তখন নাকি তাদের মানে অনেকটা নিচে নেবে বাথরুমে যেতে হতো। সেই সময় নাকি দিদিমা পড়ে যান, তো মাসি পেকে থাকাকালীন। দ্যাট কজ যে আমার মাসি ব্রেন ততটা বিকশিত হয়নি, মানে এমনি তিনি নর্মাল। আমার মাসুতো ভাইও আছে, বিবাহ যদি করেছেন, কিন্তু তিনি পাসটা করতে পারতেন না, যার জন্য তার ম্যাট্রিকুলেশন পাস করা হয়। তৎকালীন সময় ম্যাট্রিকুলেশন বলা হতো। 3-4 বারের চেষ্টাও তিনি পাস করতে পারেনি, বিকজ তিনি মনে রাখতে পারতেন। এবং এটা নাকি ডাক্তার বলেছে ওই গর্ভাবস্থায় মায়ের পড়ে যাওয়ার জন্য। কপাল ভালো, দিদিমা বেঁচে গেছিলেন, মাসিও বেঁচে গেছিল, সব সুস্থ ছিল, খালি এইটা সমস্যা হয়েছে। তো আমি এটাই বলতে চাইছি, যে ইনি পোস্টটা করেছেন তিনি নারীদের কোন নজরে দেখেন? হেট মেসোজেনিস্ট অ্যান্ড নেভার সাপোর্ট ফেমিনিস্ট। কিন্তু এই কথাগুলো কি আপনি সমর্থন করেন? যে কোনো মহিলার 6টা 7টা করে সন্তানের জন্ম দেওয়া উচিত, এবং এখন মেয়েদের ভুল বুঝিয়ে তাদের কম সন্তানের জন্ম দেওয়ানো হচ্ছে, এবং অত্যন্ত অন্যায়। এটা কি আপনি সমর্থন করেন? আমি করি এই কথা। আমার কাছে ভীষণ অদ্ভুত লাগলো যে আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে নারী শিক্ষা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী এত কথা বলছেন, এবং বিরোধী দলও সেই একই কথা বলছে, হ্যাঁ মেয়েদের এগিয়ে যাওয়া উচিত, সেইখানে দাঁড়িয়ে আজকে এই ধরনের পোস্টে মানেটা কি আমি সেটাই বুঝতে পারলাম। আমার ব্যক্তিগত জীবনে এই দিদিমার ব্যাপারটা শুনেছিলাম। আরেকটা ব্যাপার, আরেকজনের একটি পোস্ট দেখলাম, সেখানে সেই ভদ্রলোক বলেছেন যে আগেকার দিনে মেয়েরা মানে মা একটা মায়ের মতো ছিল, তারা সবার শেষে খেতে বসতো, সবাইকে দিয়ে বাড়ির ভালোটা সব দিত। এই প্রসঙ্গে তিনি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের স্ত্রী বিষ্ণুপ্রিয়ার কথা তুলে এনেছেন। বিষ্ণুপ্রিয়া সেই সময় কি করেছিল উনি দেখতে গেছেন কিনা জানি না, তো তৎকালীন সময় নারীরা এটাই করতেন, এটাও ছিল। তো আমার কথা হচ্ছে, এটাই বা কতটা যুক্তিপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে, যে সবাইকে খাইয়ে একটি মেয়েকে খেতে বসতে হবে? আমার খিদে পেয়েছে, তা আমি এখন খেতে পারবো না। এখানেও আমার দিদিমার প্রসঙ্গটা আমার মনে হলো। উনি বলেছিলেন ওনাদের সময় নাকি মেয়েদের মাংস খাওয়া নিষিদ্ধ ছিল। ভীষণ অবাক হয়ে গেছিলাম শুনে। আমি ভেবেছিলাম মুরগির মাংসের কথা বলছে, যে তখনকার সময় হয়তো হিন্দু বাড়িতে মুরগির মাংস হতো না। বলে না না, সেরকম না, মানে দুর্গাপূজার সময় পাঠা বলি হতো, এবং সেই মাংস মানে তো পাঠার মাংস, মানে নারী কখনো মাংস খেত না, তারা মাছ খেতে পারতো বলছে। এবং দিদিমার এক ননদ নাকি একবার কটা মাংস নিয়ে বসেছিল লুকিয়ে, দেখি তো খেয়ে কেমন খেতে, এবং তিনি ধরা পড়ে যান। তারপরে বাড়ির বড়রা সেগুলো ছুঁড়ে ফেলে দিয়ে তাকে চিৎকার করে নাকি বলেছিলেন, দিদিমার বয়ানটা বলছি এখানে, আমি মোটেই উপস্থিত ছিলাম না, তিনি চিৎকার করে নাকি তাকে বলা হয়েছিল মেয়ে ছিলেই আবার মাংস খাবে, ঠিক এই শব্দটা।
ইদানিংকালেও দেখছি মানে কিছু মহিলা পোস্ট করছে, এর মধ্যে আবার লয়ারও আছেন, তারা লয়ের বাইরে গিয়ে এইসব কথা বলছে যে এরকমই সতী প্রথার কথা বলছে, এখন মেয়েরা আর সতী নেই, তখনকার দিনে সবাইকে খাইয়ে পরিয়ে খেতে বসতো, মেয়েরা কেন ডিভোর্স কেস করবে? এবং ডিভোর্সের সব কেসই সঠিক আমি একদম বলছি, অনেক গোজামিল জল আছে, কিন্তু তা বলে কোনো মেয়ে ঝামেলায় পড়লেও ডিভোর্স করতে পারবে না। এটা একজন লয়ারের মুখে শুনে আমার আশ্চর্য লাগলো এবং একজন বলেছে, এবং তিনি এটাও বলছেন সাথে যে শিব পার্বতীর তুলনা এনে তিনি বললেন যে এইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হয়, এবং আরও বললেন তুমি যদি নিজেকে দুর্গা ভাবো, স্বামীও তো শিব, কোন মেয়ে নিজেকে দুর্গা ভাবে? আমি তো কখনো দেবী ভাববো না। কেন ভাববো? দেবী তো আকাশে, আর একজন পুরুষই বা দেবতা কেন হবে, একজন নারী বা দেবী কেন হবে? সবাই মানব মানব। যা হোক, এখানে ওনার কথাটা আমি মেনে নিলাম যে মেয়েরা নিজেদের দেবী ভাবে, তাহলে সেক্ষেত্রে তার স্বামীকেও তাকে দেবতা মানতে হবে। এই পর্যন্ত তিনি ঠিকই বলেছেন। তো আরেকটা কথা যে তিনি বললেন যে বাবা মার ক্ষেত্রে, মেয়ের বাবা মার ক্ষেত্রে কন্যা তিনি দান করে দিয়েছেন, তো দানের বস্তু নিয়ে তাদের আর এভাবে মাথা গলানো উচিত। আপনি কি সমর্থন করেন একজন মানুষকে আজকের দিনে দান করা হয়, দান করা যায়? দান মানেটা কি? আমরা যেরকম দুয়ারে কেউ এলে কিছু দিলে সেই জিনিসটার দিকে আর ঘুরে তাকাবো, চলে গেল, সে মারুক বেচুক ফেলুক খাক, কিচ্ছু কথা নেই। ঠিক এই জায়গায় কন্যা, আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষিত মহিলার মানে একটা ভিডিও দেখলাম, ভাবা যায়, তিনি বলছেন মেয়ের বাবা মাকে তিনি উপদেশ দিচ্ছেন যে কেন দান করে যাওয়া জিনিসের প্রতি এত আকর্ষণ কাটছে। এক্ষেত্রেও দিদিমার একটা মানে উদ্ধৃতি মনে পড়লো। আমার দিদিমা পাশ করেননি, কারণ তৎক্ষণাৎ সবাই পাশ করতে পারেন, তিনি কিন্তু মানসিকভাবে খুব শিক্ষিত ছিলেন, অপূর্ব সুন্দরী ছিলেন, সেটা তার ক্রেডিট বলছি না, কিন্তু আর অসম্ভব গুণের অধিকারিণী ছিলেন। তিনি অত্যন্ত ভালো সেলাই করতেন, মুখে মুখে অঙ্ক করতে পারতেন, মানে পড়াশোনা করলে তাহলে কতটা সাবজেক্টিভ মানে মানে তিনি হতে পারতেন, কতটা ভালো রেজাল্ট পেশ করতেন এখন ভাবি। তার হাতের আচার ছিল এত ভালো। লাস্ট দিন যখন আমাদের বাড়ি এসেছিলেন, তো আমি তখন ছোট, এই বাড়িতে এসেছিলাম, হাতিবাগানের বাড়িতে নয়, হাতিবাগানের বাড়িতে তো বহু বাড়ি এসেছিলেন, বাপি এখানে বাড়ি করে আসার পর স্মৃতিতে এখানে তিনি এসেছিলেন অনেক 2013 সালে দিদিমার মৃত্যু হয়, তার আগে এসেছিলেন লাস্টে। তখন বাবা বেঁচে ছিল না, বাবা মারা যাওয়ার পরের বছর। তো তিনি তখন আচার বানিয়েছিলেন, বড় বড় সেই পেপসি 2 লিটারের বোতল ভরা। তো সেই আচার প্রায় 2-3 বছর অ্যাজ ইট ইজ টেস্ট ছিল। হাতিবাগান বাড়িতে থাকতে উনি বড়ি বানাতেন আমাদের জন্য, সেই বড়ির কী টেস্ট ছিল, মানে এত ভালো, তার রান্নার হাত ছিল অপূর্ব, মানে এত গুণের অধিকারী। এই মহিলার একটা প্রবাদ শুনেছিলাম তার মুখে, তখনকার দিনে মেয়ে, এই যে কন্যাদান সিস্টেমটা কীভাবে বলা হতো, মেয়ে সে তো ফেলি, জম নিলেও গেলি, জামাই নিলেও গেলি, এইভাবে ভাবা হতো। মানে এখন কিছু শিক্ষিত মহিলা এই কনসেপ্টটাকে আবার রিপ্রেজেন্ট করতে চাইছে ভিডিও অনুযায়ী, যে আপনি দানের বস্তুর দিকে কেন এত কথা বলছেন, মানে আমরা মেয়েরা বস্তু, দান হয়ে গেছে। কতটা মানা যায়? এমনিতেই তো বলা হয় মেয়েদের বিয়ে করে না, মেয়েদের বিয়ে হয়, এটাও আমি মানি। এখন কন্যা দান নিয়ে আমার আপত্তি শেষ কথা নয়, অনেকেই চলে আসবে না না এটা তো করা উচিত, আমার মতে করা উচিত। আরেকটা জায়গায় একটা ভিডিও দেখলাম, বিয়ে হয়েছে একটি মেয়েকে, মানে সে মানে মাথা ঠুকে দিচ্ছে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করার জন্য তার বরের পায়ে, এবং তার চুল টেনে একজন মোছাচ্ছে, হ্যাঁ, তারপরে কি পাদরোগ খাওয়াচ্ছে স্বামী, এবং তাতে কমেন্টের সেকশনে আমি দেখলাম বাহ, এই হলে গিয়ে মানে সতী, এই বলে গিয়ে ঠিকঠাক বিয়ে হচ্ছে। এইসব করতে হবে, এইসব করতে হয়? স্বামী তো জীবন সঙ্গী, লাইফ পার্টনার, তাকে ওরকম পাদরোগ খেতে হবে, সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে, চুল দিয়ে পা মোছাতে হবে কেন? আর সেটার জন্য এত প্রশংসিত কেন হবে? আরও একটা ভিডিও দেখলাম, বিবাহের পরবর্তী সময় রিচুয়াল, ওয়ান অফ দ্য রিচুয়াল, স্বামী বউকে মাথায় মানে পা দিয়ে আশীর্বাদ করছে, পা দিয়ে, ভাবা যায়? আর সবাই আশেপাশে মেয়েরা বিশেষ করে খিলখিল করে হাসছে দাঁত বার করে। আবার কি আরও একটা, ওতেই থামলো না, আবার কাঁধে পা দিয়ে ঠেলে দিল।
এগুলো রিচুয়ালের মধ্যে পড়ে। বাত হ্যাঁ, এবং এটা আবার সাপোর্ট করছে সব আশেপাশে দাঁড়িয়ে থাকা মেয়েরা। কি বাত হ্যাঁ, ওয়াও। এই নাকি আমরা আধুনিক হয়েছি। কিছু মেয়ে অত্যাধুনিকতার চোটে উল্টো পাল্টা কাজ করে নিজেদেরকে আধুনিকের নামে স্বেচ্ছাচারিতা আরম্ভ করেছে। আর কিছু মেয়ে মানে নামতে নামতে কোথায় নেমে গেছে তাই খেয়াল নেই। দুটোই এক্সট্রিম। কেউ মদ খেয়ে রাস্তায় মাতলামি করে আর ভালো ভালো ছেলেদের ঠকিয়ে গোষ্ঠীর খোরপোশ আদায় করে সেটা দিয়ে মানে সোজা কথায় লুচ্চামি করে ভাবছে আরে বাস এই আধুনিকতা। আবার এক শ্রেণী নামতে নামতে মেয়ে স্বামীর পাদুদক খেতে আরম্ভ করেছি। দান হয়ে গেছে মানে আমি দান হয়ে গেছি, আমি এবার থেকে মরা খাটে বেরোবো। এই এই মানসিকতা সবই এক্সট্রিম। সঠিকটা ভাবুন, মাঝখানে থাকুন, স্বামী জীবন সঙ্গী, আপনি দানের বস্তু নন। এটা আমার কথা। গোষ্ঠী গোষ্ঠী বাচ্চার জন্ম দিলেই তবে নারী জন্ম সার্থক, এই যে পোস্টটা পড়েছে তাকে মানে হয়তো তিনি এটাই ভাবতে পারেন, কিন্তু একজন মেয়ে হিসেবে বেশ অপমানজনক লাগলো। আপনারা ভেবে বলবেন এটা কি একটা মেয়ের পক্ষে অপমানজনক কথা নয়? তার জীবনে আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না? ভারী অবাক লাগলো। কি জানি আমরা এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি ঠিক বুঝতে পারছি না। বেশ চিন্তায় আছি। আজ এই করছি।